আমরা আজকে কনজেস্টিভ হার্ট ফেলিওর বিশেষ করে লেফট সাইডেড হার্ট ফেলিওরের একটা বিষয় সেটা আমরা পড়বো, বলতে চাই সেটা হলো ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া হয়। আমরা অলরেডি জানি যে হার্ট ফেলিওর যখন হয় তখন আমাদের বডি কি করে, আমাদের বডি পাম্প করতে পারে না, যার ফলে তোমার লাংসে গিয়ে ফ্লুইড অ্যাকুমুলেটেড থাকে, তখন আবার মানে পালমোনারি এডিমা হয়। তারপরে তোমার পালমোনারি এডিমা হইলে আবার কি বলে রেসপিরেটরি রিলেটেড প্রবলেম, বিশেষ করে এল লেফট সাইডেড হার্ট ফেলিওরে লাং রিলেটেড ফিচার গুলা দেখা যায়। এবং এই মানে কি বডিতে টোটাল সব কথা বলতে, যেহেতু পাম্প করতে পারে না, অক্সিজেন রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না বডির, লাং রিলেটেড ফিচার দেখা দেয়। তারপর পাম্প করতে পারে না, যেহেতু বডি থেকে ব্লাড ছড়া যেতে পারে না, তখন আবার কিডনি ফিল্টার করতে পারে না। সোজা কথা, বডিতে ফ্লুইড বাড়তেই থাকে তো বাড়তেই থাকে। এবং এখানে একটা জিনিস হয় যে তোমার যখন বডিতে এরকম ফ্লুইড বাড়তে থাকে তখন বডির সোডিয়াম লেভেল কমে, মানে বডির সোডিয়াম তো বাইরে থেকে আলাদা এসে এসে পড়ে না, বডির যা আছে তাই তো থাকে। তো দেখা যায় কিন্তু বডিতে পানির পরিমাণ বেড়ে যায়, ফিল্টার হইতে পারে না, যে পানির পরিমাণটা মানে পানিটা থাকার কথা ভেসেলে, ভেসেল থেকে বের হয়ে সেটা চলে আসে হোল সেলগুলোতে। তখন এই বডি ফুলে যায়, কিডনি ফিল্টার করতে পারে না, মানে জায়গায় জায়গায় ফোলা থাকে, শরীর ফুলে যায়। আর তখন এই সোডিয়াম থাকার কথা কোথায়, আমাদের আমাদের ভেসেলে, ভেসেল থেকে বের হয়ে এটা চলে আসে তোমার এই সেলে। তো আসার ফলে কি হয়, আমাদের যে সোডিয়ামের যে রেঞ্জ, এই রেঞ্জের থেকে পানির কারণে সোডিয়ামের যে লেভেল এটা অল্টার হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এটাকেই বলা হয় ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া। ডাইলিউশনাল, আর এটা যদি এভাবে বলা যেতে পারে, ধরো এক গ্লাস পানিতে তুমি তোমার কি বলে ধরো এক চিমটি যদি লবণ দাও, একই পরিমাণ লবণ যদি এক জগ পানির ভিতরে দাও, অবশ্যই পরিমাণ কমে যাবে হলো এক জগ পানিতে, এক গ্লাসের তুলনায়, তাই না? ঠিক একই রকম ভাবে আমাদের শরীরে নির্দিষ্ট পরিমাণ সোডিয়াম যখন অধিক পরিমাণ পানির ভিতরে পড়ে বা অধিক পরিমাণ পানির সংমিশ্রণে আসে, তখনই এই সোডিয়ামের লেভেল কমে যায়, যার এটাকে বলা হয় ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া। আর ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া আমরা দেখি, আমরা অলরেডি জানি যে এসআইএডিস, যদি তুমি অ্যানক্লেক্সের ক্ষেত্রে এসআইএডিএস সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়োটিক হরমোনের ক্ষেত্রে যদি তুমি না জানো যে এসআইএডিএইচ এর কারণে ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া, তাহলে নিশ্চিত থাকো ফেল করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিও। এটা এতটাই ইম্পর্টেন্ট ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়ার ক্ষেত্রে। ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়ার ক্ষেত্রে এসআই হ্যাঁ, সরি কথা এসআই, অনেক আস্তে শোনা যায়। এবার শোনো। জি ভাইয়া। বলতেছি যে ডাইলিউশনাল এসআইএডিএইচ এর ক্ষেত্রে ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া হয়, এটা তোমাকে জানতেই হবে, এবং এটা তোমাকে মাস্ট, এই কোশ্চেনটা পাবা, এমন কোনো কোশ্চেন ব্যাংক নেই যেটাতে এই কোশ্চেনটা না আসছে। ঠিক আছে? আরো কিছু কন্ডিশন আছে যেগুলাতে ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া দেখা যায়, সেটা হলো অ্যাসাইটিস। বিশেষ করে লিভার সিরোসিস পেশেন্ট আছে না, তাদের পেট ফুলে যায়, দেখবে পেটে প্রচন্ড পানি আসে, এরা হইলো যে অ্যাসাইটিস বলা হয় এদের, এটাকে বলা হয় অ্যাসাইটিস। এই অ্যাসাইটিসেও ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া দেখা যায়। কেন? ফ্লুইড অ্যাকুমুলেটেড হয়ে যায়, বডির সোডিয়াম লেভেল যে ফ্লুইড বেশি হয়ে যায়, এই কারণে ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া। আরেকটা হলো কনজেস্টিভ ফেলিওর। তাহলেই আমরা বুঝতে পারছি যে কনজেস্টিভ ফেলিওর ঠিক একই রকম, কিডনি ফিল্টার করতে পারে না, বডিতে ওয়েস্ট মানে পানির পরিমাণ বেড়ে যায়, ফলে কি হয়, বডির রিমেইনিং যে সোডিয়াম সেটা ডাইলুট হয়ে হাইপোনাট্রিমিয়া হয়ে যায়। এটাই বলা হয়েছে, এবং এটা আর একই জিনিস এখানে লাগছে। When heart is unable to pump, congestion and dilatation hypertension. When heart is unable to pump adequate blood out, renal perfusion decreases. যেটা বলছিলাম, decreased renal perfusion trigger decreased renal perfusion triggers renin-angiotensin syndrome, renin-angiotensin aldosterone system আর কি, সরি, রাস মেকানিজম কমে যায়। ডিক্রিজ রেনাল পারফিউশন ট্রিগার, সরি, রেনাল পারফিউশন যখন কমে যায় তখন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়।
উইথ রিটেনশন অফ এক্সেস ফ্লুইড অ্যান্ড রিজাল্টিং ডাইলিউশন হাইপোনেট্রিয়া কিভাবে হয় সেটা একটু আমরা এই জিনিসটার মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম এটা আমাদের ব্লাড প্রেশার রেগুলেটরি মেকানিজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এটা এর আগেও দেখানো হয়েছিল, কিন্তু তারপরে আবারও আমরা দেখতে হবে, এটা প্রয়োজন আছে। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। আচ্ছা, এটা কি? এটা হলো এমন একটা সিস্টেম। আচ্ছা, অনেক সময় হয় না যে আমাদের বডিতে যে পানির পরিমাণ কম থাকে অথবা পানির পরিমাণ বেশি থাকে। তো এই বডি ন্যাচারালি আমাদের কি করে, এই পানির পরিমাণ যদি বেশি বেশি বেড়ে যায়, তখন আমাদের এই যে কি বলে বডি এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে ভেসোডায়ালেট করে দিয়ে বিপি কমায় দেয়। আবার বডিতে পানি কম থাকলে তোমার এই কি বলে ভেসোকনস্ট্রিক্ট করে বিপি বাড়ায় দেয়। এইগুলি করে হলো রাস মেকানিজম, হ্যাঁ, বা রাস রেনিন অ্যাঞ্জিওটেনসিন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম এগুলো ন্যাচারালি করে। তো এই জিনিসটা কিভাবে করে সেটা একটু আমরা দেখি। রেনিন রেনিন হলো এমন একটা সাবস্টেন্স, এমন একটা এনজাইম যেটা কিডনি থেকে সিক্রেশন হয়। এই কিডনি থেকে যেই রেনিনটা বের হয়, এটা আবার লিভার থেকে এক প্রকার হরমোন আসে যেটাকে অ্যাঞ্জিওটেনসিনোজেন বলা হয়। এই রেনিন কি করে, এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট করে। হ্যাঁ, এই অ্যাঞ্জিওটেনসিন আবার কনভার্ট হয় অ্যাঞ্জিওটেনসিন 2 তে। এটা কিভাবে হয়? এটা কনভার্ট হয়, এটা কনভার্ট হয় হলো অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে, বা এস। এরপরে হয় কি, এই এস এর কিন্তু বা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম যেটা, এর কিন্তু বিভিন্ন বডিতে বিভিন্ন প্রকার এফেক্ট থাকে। হ্যাঁ, এর কি কি এফেক্ট করে? ভ্যাসোকনস্ট্রিক্ট করে, তারপরে এরা আমাদের এডিএস রিলিজ করে, আরেকটা হলো রিলিজ অফ অ্যালডোস্টেরন, আরেকটা হলো অ্যালডোস্টেরন রিলিজ করে। আহ, রুনা, তোমার জন্য এগুলো মাথার উপর দিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, এটা এন্ডোক্রাইনোলজির পড়া, তবে এটা এখন না, আমরা পাবো। দেখতে থাকো, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবা। এই অ্যাঞ্জিওটেনসিন টুর টু যেটা, অ্যাঞ্জিওটেনসিন টুর কিন্তু অনেকগুলো এফেক্ট থাকে। এর আগে বলা হয়েছিল অ্যাঞ্জিওটেনসিন টু ভ্যাসোকনস্ট্রিক্ট করে, মানে কি বিপি বাড়াতে সাহায্য করে। এর এর এডিএইচ এর কাজ কি বলো তো দেখি, কে বলতে পারবা? সাদিয়া, এডিএইচ এর কাজ কি? ওয়াটার রিটেনশন করা, এডিএইচ। হ্যাঁ, আর অ্যালডোস্টেরন সোডিয়াম এবং ওয়াটার বোথ রিটেনশন করে। তাহলে আমরা জানি ভ্যাসোকনস্ট্রিকশন মানে বিপি বাড়ায় দেয়, বিপি বেড়ে যাবে। এডিএইচ এর কাজ হলো ওয়াটার রিটেনশন করা, মানে বডিতে সে যদি ওয়াটার ধরে রাখতে পারে তাহলে বিপি বাড়বে। আরেকটা হলো অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন কি করে, সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে, মানে তিনোটা একত্রে বিপি বাড়াতে সাহায্য করে। ফলে কি হয়, ইনক্রিজ বিপি, ফাইনালি বিপি বেড়ে যায়। মূলত এই পদ্ধতিটার মাধ্যমে রাস মেকানিজম বলা হয় এটাকে, রাস। এটা আমরা ব্যাচেলরে পড়ছিলাম, তবে খুব একটা গুরুত্ব দেই নাই, বাট এনক্লেক্সের জন্য এটা খুবই ভাইটাল। এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম এইভাবে আমাদের বিপি ইনক্রিজ করে। ঠিক আছে, এই জিনিসটাই বলেছিলাম। আর আরেকটা বলেছিলাম যে আমাদের পালমোনারি এডেমা হয়। পালমোনারি এডেমাতে স্পুটামটা কেমন থাকে? স্পুটাম, সেই পেশেন্ট যদি থুতু ফেলে, তার স্পুটাম কিরকম থাকে? পিঙ্ক। হ্যাঁ, পিঙ্ক ফ্রথি স্পুটাম। পিঙ্ক ফ্রথি স্পুটাম। এর আগেও বলেছিলাম যে যদি কারো পালমোনারি এডিমা হয়, এবং এটার ইম্পর্টেন্ট একটা সাইন হলো তোমার স্পুটাম যে ফেলবে সেটা একটা পিঙ্কিশ কালার। কারণ আমাদের যে লাংসের যে ক্যাপিলারি সার্কুলেশন, এটা লাংসে পানি জমে ক্যাপিলারি ইয়ে করে দেয়, তোমার রাপচার করে ওইটা কালারটা পিঙ্কিশ হয়ে যায়, পিঙ্কিশ। এবং এই জন্য, এবং ওইখানে এয়ারও তো থাকে, লাংসে এয়ার থাকে না, এয়ার এবং এই ব্লাড হাবিজাবি মিলে তো একটু ফ্রথি বা ফেনাযুক্ত স্পুটাম হয়। পিঙ্ক ফ্রথি ফ্রথিটা পিঙ্ক ফ্রথি স্পুটামিন
পালমোনারি এডিমা বিশেষ করে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে increased capillary pressure causes rupture of capillaries and air leaks out with blood which causes pink frothy sputum. এই ছিল আমাদের লেফট ভেন্ট্রিকুলার ফেলির রিলেটেড পড়াশোনা। এবার আসি হলো অ্যানক্লেক্সে যদি কোথাও দেখো যে পিঙ্ক ফ্রথি স্পুটাম বা পিঙ্কিশ স্পুটাম, সরাসরি মাথায় মনে করতে হবে যে এটা এখানে পালমোনারি এডিমা হয়েছে, বাস। কর্পোরেট পরে বলছি, চলো আমরা এবার একটু রাইট সাইডেড হার্ট ফেলিওর পড়ি। আমরা এল ফর এল পড়েছিলাম, এল ফর এল। L for L means left ventricular failure means left lung function related feature. আর R for R মানে R for rest of the body. রেস্ট। R, হ্যাঁ, R for R means R equal rest of the body. মানে রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরে যেহেতু আমাদের হোল বডির দিকে ছড়া যায় ব্লাডটা, তাহলে রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর সরি কি বলতেছি, রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরে রেস্ট অফ দি বডির যে ফিচার সেগুলা হবে, কিভাবে হবে সেটা একটু আমরা দেখব। রাইট সাইড হার্ট ফেলিওর কারণটা কি? লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের কারণেও রাইট সাইডেড তোমার রাইট সাইডেড হার্ট ফেলিওর হয়। তারপরে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন, ওই যে এমআই আর কি, হ্যাঁ, রাইট ভেন্ট্রিকুলারে যদি কোনো তোমার মাসেল মানে টিস্যু বা সেল ড্যামেজ হয় তখনও হতে পারে। পালমোনারি স্টেনোসিস, যেহেতু আমাদের এই পালমোনারি ভেইনটা আমার রাইট ভেন্ট্রিকল থেকে যায় নাকি লেফট ভেন্ট্রিকুলার থেকে যায় বলো তো আখি? পালমোনারি যে আর্টারি, এটা কোন সাইড দিয়ে, কোন রাইট হার্টের রাইট সাইড থেকে নাকি লেফট সাইড থেকে যায়? পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি হচ্ছে যে ডান সাইড থেকে যায়। ইয়েস, রাইট সাইড থেকে। এই রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে ব্লাড গুলো লাংসে চলে যায়। হ্যাঁ, এটা যদি চিকন হয়ে যায়, দেখায় দেই, তো কি অবস্থা? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ডিউটিতে। ও আচ্ছা আচ্ছা এই ক্লাস শেষে একটু কথা আছে, একটু কথা ছিল, পরে ক্লাস শেষে বলবো। আচ্ছা, কোনো গোপন সমস্যা? না ভাইয়া, ওই যে আমার একটা ফ্রেন্ড আর কি এনটিএক্স পাস করছে, এখন ও ও কি আচ্ছা, বি3 যাবে না কিভাবে যাবে ওইটা, মানে কি কানাডায় মাইগ্রেশন করবে ওইটা নিয়ে। কার্ডে তো ইজি, জাস্ট ইয়েটাকে, সার্টিফিকেটটাকে জাস্ট ট্রান্সফার করে দিলেই হয়, আর কিছু লাগে না। ওটা করা যায়, এটা এখন আমাদের কি কোনো মানে কিছু না। এটা কি ব্রাকে করে এটা? ব্র্যাকে এখনো করা শুরু করে নাই, তবে আমি চেষ্টা করতেছি, বুঝছো, একটা কিছু রেডি করতে। ব্র্যাক ব্র্যাক এমনি আজ হুজুগে নামে না কোনো কিছুতে, আবার যখন নামে তখন আর ছাড়েও না, এরকম। একটু দাঁড়াও, আমি কিন্তু এটা ভাইয়া আপনার খুঁজে ওপিনিয়ন কি, মানে F1 এ উঠবে নাকি বি3 উঠবে? একটু ওয়েট, আমি পড়া শেষ করে তারপরে বলি। কি খুঁজে পাচ্ছি না কেন? ও, এখানে পাইছি, দেখো। এটা হলো পালমোনারি, এই রাইট সাইডের, এটা হলো পালমোনারি আর্টারি, হ্যাঁ। এই জায়গাটা যখন চিকন হয়ে যায় তখনও এই চিকন হলে কি হয়, মানে এখান থেকে পাম্প করে উপরে দিকে যেতে পারতেছে না ব্লাড, মানে লাংস হয়ে উপর দিকে যাচ্ছে না। তারপর এইটার প্রভাবটা তাহলে, যেহেতু এই ব্লাড আসতেছে ঠিকই, বাট এটা চিকন হওয়ার কারণে যাচ্ছে না, শুরু হয়ে গেছে। তাহলে এই এখান থেকে শুরু, উপরের থেকে শুরু করে বডির যেই ফিচার গুলো, এগুলো দেখা দিবে, ঠিক আছে। এই এটাই হলো যে পালমোনারি স্টেনোসিস। এরপরে পালমোনারি এম্বোলে, লাংসে যদি তোমার লাংসে যদি সরি, হ্যাঁ, লাংসে যদি এম্বোলাস হয়, আই মিন ক্লট যুক্ত হয়ে যায়, তখনও এই তোমার কি রাইট সাইডেড হার্ট ফেলিওর হতে পারে। তারপরে আরেকটা ছিল ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যদি থাকে, সিস্টিক ফিব্রোসিস যদি থাকে, সিস্টিক ফিব্রোসিসে
লাংসটা পুরা ভেজা ভেজা থাকে, ভেজা ভেজা একদম মনে হয় যে চুবানো থাকে পানির ভিতরে, এরকম এত পরিমাণ সিক্রেশন তৈরি হয়। তারপরে আসলে পালমোনারি হাইপারটেনশন বা কর পালমোনারি। হ্যালো, হ্যাঁ, ভাইয়া কথা শোনা যায় না। আচ্ছা, বুঝি নাই, ইয়ে কি বললাম, ইয়ে সাদিয়া? হ্যাঁ, অনেক আস্তে শোনা যায়। না, আমি আসলে আস্তেই কথা বলছিলাম আর কি। এই সালেম, তাড়াতাড়ি এসো, ধরো। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, কর পার্বনাল, কর পার্বনালের বিষয়ে একটু কথা আছে, হ্যাঁ। পালমোনারি হাইপারটেনশন বা কর পালমোনারি, একটা জিনিস মনে রাখবা, যে তোমার যাদের ক্রনিক লাং ডিজিজ থাকে, যাদের এই যে যাদের ক্রনিক লাং ডিজিজ থাকে, তাদের এক সময় কিন্তু রাইট সাইডেড হার্ট ফেলিউর দেখা যায়। এটা মাথায় রাখো, এটা আমি একটা কোশ্চেনে কোথায় জানি পাইছিলাম, খুব সম্ভবত ইউয়ার্ল্ড এর যেটা আছে না ওটাতে পাইছিলাম। লিখে রাখতে পারো, যাদের ক্রনিক লাং ডিজিজ থাকে তাদের এক সময় কিন্তু আস্তে আস্তে করে তোমার এটা রাইট সাইড হার্ট ফেলিওর দিকে টার্ন করে। লিখে রাখতে পারো, ভাই কি করে? যাদের ক্রনিক লাং ডিজিজ থাকে তাদের এক সময় রাইট সাইডেড হার্ট ফেলিওর হয়। এটা তো আর মিললো না। এল ফর এল। লেখো, তারপরে বলতেছি, যাদের ক্রনিক লাং ডিজিজ থাকে তাদের এক সময় রাইট সাইডেড হার্ট ফেলিওর হয়। ইউয়ার্ল্ড এর কোশ্চেনে পেবা, আছে এখানে। এখন কর পার্মোনেলটা আসলে কি? কর পার্মোনেলের বিষয়টা হলো কি হলো, এটা হলো কর পার্মোনেল। কর পার্মোনেলটা হলো যে তোমার আমাদের যখন enlargement of the right side of the heart is due to high blood pressure in the pulmonary blood vessels usually caused by chronic lung disease, হয়েছে কি আমাদের মানে লাংসে যখন ক্রনিক্যালি লাংস যদি ড্যামেজ থাকে, তখন এই যে পালমোনারি আর্টারি আছে না, এই রাইট ভেন্ট্রিকল থেকে তো তোমার ইয়ে করে, কি বলে, ভেন্ট্রিকল থেকে ব্লাডটা পাম্প করে পালমোনারি আর্টারি হয়ে তো তোমার ইয়েতে যায়, লাংসে যায়, তাই না? লাংস যদি বিশেষ করে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অথবা সিস্টিক ফিব্রোসিস এগুলো যদি থাকে, তখন এই এই প্রবলেমগুলোতে লাংসে অনেক বেশি মিউকাস থাকে, বুঝছো? বিশেষ করে সিস্টিক ফিব্রোসিসে প্রচুর ভেজা থাকে, লাংস ভেজা ভেজা থাকে। তখন এই লাংসের ভিতরে ব্লাড পৌঁছে দিতে আমাদের রাইট ভেন্ট্রিকলকে প্রচুর প্রেশার দিতে হয়, মানে প্রচুর কাজ অ্যাকশন নিতে হয়। তখন এই লাংস বারবার প্রেশার দিতে 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 পালমোনারি আর্টারি হয়ে যে ব্লাডগুলো যত যায় না, তখনই আস্তে আস্তে দিতে 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 রাইট ভেন্ট্রিকুলারটা, মানে রাইট ভেন্ট্রিকুলার বড় হয়ে যায়। এটাই হলো কর পার্মোনাল, বুঝছো? কর পার্মোনাল হলো কি? তাহলে যে তোমার এই মানে পালমোনারি হাইপারটেনশন হয়, মানে ব্লাড এত জোরে চাপ দেয়, এই পালমোনারি আর্টারি হয়ে লাংসের দিকে যায় এবং বারবার বারবার এরকম দিতে 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 এই রাইট ভেন্ট্রিকুলার বড় হয়ে যায়, রাইট ভেন্ট্রিকুল বড় হয়ে যায়, এবং আমাদের এর ফলে পালমোনারি হাইপারটেনশন হয়। এটাই মূলত কর পার্মোনাল। আমি বুঝাতে পারছি? এই যে দেখো। কার্ডিওমেগালিতেও তো হার্ট বড় হয়ে যায় ওইরকম হ্যাঁ, কিছু। কার্ডিওমেগালির পুরাটাতেই থাকে। এটা কাইন্ড অফ কার্ডিওমেগালির ভিতরেই পড়ে, বুঝছো? তোমার এই যে এই আমাদের লাংস যখন ইনজিওর্ড থাকে, বিশেষ করে লাংসে যখন, বিশেষ করে সিওপিডি এবং তোমার এই সিস্টিক ফিব্রিস, এটা খুবই মানে সিওপিডি তো জানোই ক্রনিক্যালি প্রবলেম, আর সিস্টিক ফিব্রিস কি লাংসে প্রচুর পানি থাকে, প্রচুর ভেজা থাকে, এটা আমাদের আছে পড়ানো, পড়তে হবে।
এটা জিনের কারণে হয়, জেনেটিক একটা প্রবলেমে। তো এই লাংসে যখন তোমার প্রচুর পানি থাকে, তো যেহেতু রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা লাংসের দিকে চলে যায়, তো হয় কি এই রাইট ভেন্ট্রিকল থেকে যখন এই আম, কি বলে এই ব্লাডটা তোমার লাংসের দিকে যায়, তো লাংসের প্রবলেমের কারণে তোমার রাইট ভেন্ট্রিকল বারবার জোরে জোরে, তো ওই কি বলে এটা, ওই মানে জোরে জোরে ব্লাডকে পাম্প করতে থাকে রাইট ভেন্ট্রিকল থেকে। তো এই লাংসের প্রবলেমের কারণে, যেহেতু আলটিমেট গোল হলো লাংসের দিকে যাওয়া, আর প্রবলেম থাকার কারণে এই ব্লাডটা প্রপারলি ওদিকে যেতে পারে না, এই কিন্তু অত্যাধিক প্রেসারে তোমার এই লাংস হয়ে যায়, এই রাইট ভেন্ট্রিকল হয়ে যায় বড়। এবং আমাদের যে পালমোনারি আর্টারি, এটা এটা তখন অত্যাধিক প্রেসার, এটা মানে পালমোনারি হাইপার টেনশন হয়ে যায়। এটাই হলো মূলত ইয়ে আর কি। আর এই ছিল মোটামুটি কারণ। আর এরপরে আসি হলো যেটা বলছিলাম, এটা লিখে রাখছো যে বিশেষ করে তোমার এই কর পালমোনালের কারণে, মানে আই মিন লাংস ইস্যুর কারণে তোমার এই রাইট ভেন্ট্রিকলটা বড় হয়ে যায়। এটা তোমার ওই মানে বেশি বেশি শক্তির প্রয়োজন পড়ে আর কি। এটাই বোঝানোর চেষ্টা করলাম আর কি। আর সিওপিডির তো বুঝোই, সিওপিডি যখন জায়গায় জায়গায় ক্রনিক্যালি জায়গায় জায়গায় যখন অবস্ট্রাক্টেড থাকে, এই জায়গাগুলোতে অবস্ট্রাক্টেড থাকে লাংসের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রে এই সিওপিডিটা কমনলি দেখা যায়। আর কি বলে এই তো, এরপর আসলে ফাইন্ডিংস। এই যে দেখো ভেন্ট্রিকলটা বড় হয়ে যায়, এগুলো এগুলো সব বড় হয়ে যায়, এই যে এগুলো সব টোটাল কার্ডিওমেগালি টাইপের। এবার আসি হলো যে ফাইন্ডিংস। অ্যানোরেক্সিয়া নাউসিয়া, এটা তো এটা জানোই, এটা নরমাল, এগুলা বলার কিছু নেই। তারপর ডায়াফোরোসিসও হয়, মানে পেশেন্ট একটু ঘামতে থাকে, ওয়েট গেইন হয়, ডিপেন্ডেন্ট বডি এডেমা থাকে, হেপাটোমেগালি থাকে, তারপর কুল এক্সট্রিমিটিস থাকে। আর এরপর আসি হলো ডিপেন্ডেন্ট বডি এডেমা। আচ্ছা, তারপরে ইনক্রিজ এসজিপিটি অ্যান্ড এএলটি। লিভার ড্যামেজ থাকলে এসজিপিটিটা হয়, হ্যাঁ। আর এসজিওটি এগুলো মূলত লিভার টেস্ট হিসেবে আমরা কাউন্ট করি, বাট এসজিপিটি এসজিওটি কিন্তু আমাদের কি বলে হার্টের ডায়াগনোসিসেও এই এসজিপিটি এসজিওটিটা কাজে লাগে। এটা আমরা শুরুর দিকেই পড়েছিলাম, এখন আর নতুন ভাবে বলতে চাই না। আরেকটা হলো ইম্পর্টেন্ট একটা সাইন হলো, আরেকটা সেটা হলো যে জগুলার ভেইন ডিস্টেনশন। এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রায় কোশ্চেন হয়। এই জগুলার ভেইন ডিস্টেনশন এন্ড পজিটিভ হেপাটো জুগুলার রিফ্লেক্স বা অ্যাবডোমিনো জুগুলার রিফ্লেক্স। জগুলার ভেইন বড় হয়ে যায়, কিরকম বড় হয়ে যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে এরকম হয়ে যায়, বুঝছো? এটা হলো জগুলার ভেইন। এই জগুলার ভেইন প্রমিনেন্ট হয়ে যায়, এটা ইম্পর্টেন্ট, এইটাতে এটা আসে কোশ্চেন হিসেবে। এবং এই জগুলার ভেইন যদি কেউ দেখতে চায় রাইট সাইড হার্ট ফেলিওরে, তাহলে পেশেন্টকে 30 ডিগ্রি যদি হেড অফ দি বেড যদি 30 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠানো হয়, তখন এটা ইজিলি দেখা যায়। এই ত্বকের কি দেখার সুযোগ হয়েছে না অ্যাভেলেবেল? তোমাদের এখানে থাকার পসিবিলিটি বেশি, তাই না? আমি দেখছি অনেক। হ্যাঁ, এটা তোমাদের যেহেতু তুমি কার্ডিয়াক গেছো, এটা খুবই কমন হওয়ার কথা। তারপরে তোমার হেপাটোমেগালিও হতে পারে, কারণ লাংসের এই তোমার এর পরে তোমার কি বলে আমাদের এই যে লিভার টিভার এগুলাতেও সাপ্লাই থাকে। তো মানে সোজা কথা, তুমি রাইট সাইডের যে ফিচার গুলো পাবা এগুলো রেস্ট অফ দি বডি, এটা মনে রাখবা। আর লেফট সাইডের হইতে হইলে লাং রিলেটেড ইস্যু থাকবে, সোজা কথা। এই দুইটা দিয়ে তুমি ডিফারেন্সিয়েট করে রাখতে পারবা। তুমি যে কোনো একটা শিখলে বাকিটা এমনি মিলাইতে পারবা। হয় তুমি রেস্ট অফ দি বডি থেকে শিখো, অথবা লাং এল ফর এল দিয়ে শিখো। তবে আমার ক্ষেত্রে আমি এল ফর এল আকারে শিখছিলাম। বাকি যেটাই আসুক না কেন, রাইট সাইড এবং লেফট সাইড এটা অনেক টাফ মনে রাখা। আমি একটা শিখছি, বাকিটা এমনি হয়ে গেছে। এভাবে আমি পার্থক্য এইভাবে আমি বাদ দিয়ে দিয়ে কোশ্চেন অ্যান্সার শেষ করতে পারতাম। তারপরে হলো নকটুরিয়া, রাত্রেবেলা প্রস্রাব হয় বেশি। এই এটা একটা কারণ আছে, এই কারণটা হলো এএনপি বেড়ে যায়, বিশেষ করে রাইট সাইডের ফেলিওরে
তোমার এএনপি বাড়ে, এএনপি। এএনপি মনে আছে যে তোমার এএনপি কি? এএনপি, বিএনপি, ওই যে বিএনপি বলছিলাম না, বিএনপি হলো মানে আমাদের ভেন্ট্রিকুলার মাসেল স্ট্রেচের মাধ্যমে বিএনপি রিলিজ করে, আর অ্যাট্রিয়াল মাসেল ইয়ে করলে তোমার এএনপি রিলিজ হয়। এটা এক ধরনের প্রোডাক্ট, কেমিক্যাল সাবস্টেন্স, যেটা হার্ট স্ট্রেচিং এর মাধ্যমে রিলিজ হয়। আর এই এএনপি এর একটা ক্ষমতা হলো এরা ওয়াটার বের করে দিতে চায়, আর এবং এই কারণে মূলত রাত্রেবেলা ঘন ঘন প্রস্রাব হয়। মানে রাত্রেবেলা প্রস্রাবটা বেশি হইতে চায় আর কি। এটাকে বলা হয় এএনপি। বিশেষ করে এএনপি রাইট সাইডেড ভেন্ট্রিকুলার ফেলিওরে দেখা যায়, আর বিএনপি আমাদের লেফট সাইডেড ভেন্ট্রিকুলার ফেলিওরে দেখা যায়। আচ্ছা, বিএনপি দ্বারা মূলত কি বোঝায় বলো তো? মানে হার্ট ফেলিওরে বিএনপি দ্বারা মূলত কি বোঝানো হয়, কেউ বলতে পারবে? মাসুল ভাইয়া যদি ফেইলিওর হয় তখন মাসুল থেকে একটা প্রোটিন রিলিজ করে, হুম, ওইটা হলো বিএনপি প্রোটিন, হুম, তখন ব্লাডে এটা চলে আসে। হুম। আর আর কারো কোনো কিছু বলার নাই? লেফট ভেন্ট্রিকুলার ফেল বিএনপি দ্বারা এটি ভেন্ট্রিকুলার ওয়াল স্ট্রেচ হয় এটার কারণে। হ্যাঁ, হ্যাঁ, বাট ওইটা এটার ভাইয়া বললো। সিগনিফিকেন্সটা কি? বিএনপি দ্বারা আসলে এই হার্ট ফেলিওরে বিএনপি ভাইয়া আসলে কি কি মানে বিষয়টা কি? বিএমপি যে মানে যদি রাইজ করে নরমাল রেঞ্জ থেকে যদি বেশি চলে যায়, হার্ট ফেলিওর আসলে কি বোঝা যায়? বিএমপি যদি বেশি বেশি বেড়ে যায়? ভাই কিছু এনজাইম রিলিজ করা শুরু করে। বুঝি নাই আমি। আঁকি? সেখানে কিছু এনজাইম রিলিজ করা শুরু করে। এটা যদি মোর দেন 100 হয় তাহলে হার্টের প্রবলেম, আর লেস দেন 100 হলে লাংসের প্রবলেম। এক্স্যাক্টলি। তোমরা হার্ট ফেলিওর পড়তেছো, বাট বিএমপির ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স যদি না বলতে পারো, এটা খুবই রিস্কি এনক্লেক্সের জন্য। আমি এর আগেও বলে দিয়েছিলাম, হার্ট ফেলিওরে বিএমপির কোশ্চেন পাবা না এমন হতেই পারে না। হার্ট ফেলিওরে বিএমপি যদি অ্যাবভ 100 থাকে, অবশ্যই সেটা তোমার লাং ইস্যু। আর যদি সরি কি বলে বিএনপি যদি অ্যাবভ 100 চলে যায়, বিএমপির রেঞ্জের উপরে ভিত্তি করেই যে তোমার শ্বাসকষ্ট, কারণ হার্টেও তো হার্ট ফেলিওরে তো শ্বাসকষ্ট হয়, এই শ্বাসকষ্টটা ডিফারেন্সিয়েট করার জন্য এই বিএমপির রেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা যদি অ্যাবভ 100 হয়, সেটা হার্টের কারণে পেশেন্টের লাং লাং প্রবলেম হয়েছে। আমার কথা বুঝো না? হ্যালো? বুঝি ভাইয়া নাই। বোঝা হ্যাঁ, যায় হ্যাঁ। অনেক জায়গায় মানে নেট প্রবলেম, কিন্তু শুনতেছি তো। ও আচ্ছা, আচ্ছা। মানে বলতে চাচ্ছিলাম যে যেহেতু আমাদের শ্বাস মানে ধুলাবালিতেও আমার শ্বাসকষ্ট হতে পারে, আমাদের লাং ইস্যু সরি কার্ডিয়াক ইস্যুর কারণে শ্বাসকষ্ট হতে পারে, বাট এইটাকে পার্থক্য করার জন্য বিএমপি রেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এর আগে বলে দিয়েছিলাম, বাট এটা খুবই সিরিয়াসলি মাথায় নিও। আর এর এখানে মূলত এএনপি দেখা যায়, এএনপি দেখতে হয়, এবং এই নক্টুরিয়াটা বেশি মূলত এএনপির কারণে হয়, বেড়ে যাওয়ার কারণে এই জিনিসটা হয়। আরেকটা হলো জোগুলার ভেইন ডিস্টেশন এন্ড পজিটিভ হেপাটাস জোগুলার রিফ্লেক্স, এটা একটু বোঝার আছে। জোগুলার ভাইয়া ভেইন, হ্যাঁ। এএনপি কম বেশির উপর কি কোনো ডিপেন্ড করে? এএনপি এএনপি যখন বেড়ে যায় তখন এএনপি কেন বাড়ে? বিপি যখন বেড়ে যায় না, আই মিন মাস মানে বিপি যখন বাড়ে, তারপরে কার্ডিয়াক মাসল যখন বেশি স্ট্রেচ করে, এই যে মানে কার্ডিয়াক মাসল যে মানে কার্ডিওমেগালি হয়, রাইট ভেন্ট্রিকল যখন বড় হয়ে যায়, বেন- তখন বেশি জোরে স্ট্রেচ করতে হয়। বড় হলে এটার পরিধি যত বড় তত স্ট্রেচের প্রেশার বেশি না, তখন এএনপি বাড়ে। এএনপি দ্বারাও তোমার রাইট সাইড ভেন্ট্রিকুলার ফেলিওরে তোমার এই এএনপি বাড়ে। এইগুলো হলো মার্কার, কার্ডিয়াক মার্কার, যেগুলা দ্বারা তোমার এই রাইট সাইডেড ফেলিওর নাকি লেফট সাইডেড ফেলিওর এগুলো আইডেন্টিফাই করে। ঠিক আছে? এএনপি বাড়া মিন্স রাইট সাইডেড হার্ট ফেলিওর। এই জন্য এএনপি, আর এএনপি বাড়লে মানে নকশিউরিটা হয় তোমার এএনপি বাড়ার মাধ্যমে।
এরপর আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হলো এইটা, এই জুগুলার ভেইন ডিস্টেনশন। এখানে সোজা কথা দেখো, এখানে একটাও লাং রিলেটেড ইস্যু নেই। খেয়াল করছো? রাইট সাইডেড মিন্স রেস্ট অফ দি বডি, যা আছে বডি রেস্ট অফ দি বডি রিলেটেড। আমি এইভাবে আলাদা করি। এরপর আসি হলো জুগুলার ভেইন ডিস্টেনশন। জুগুলার ভেইন ডিস্টেনশনে মানে কি, আমাদের যে জুগুলার ভেইন এটা প্রমিনেন্ট হয়ে যায়। আরেকটা হলো পজিটিভ হেপাটা জুগুলার সাইন। এটা একটু বিষয় আছে। এটা হলো এই যে এই লিভারের নিচে চাপ দিলে কি হয় এটা দেখো। পজিটিভ হেপাটা জুগুলার রিফ্লেক্স বা অ্যাবডোমিনো জুগুলার রিফ্লেক্স ইনক্রিজ ইন রেগুলার ভেনাস প্রেশার when the right upper quadrant is pressed for 10 to 60 seconds। মানে হইলো, মানে তোমার এই জুগুলার ভেইনের একটা প্রেসার থাকে, এই প্রেসারটা যখন রাইট আপার কোয়াড্রেন্ট, আমাদের বডির রাইট আপার কোয়াড্রেন্ট মানে খাঁচার নিচে যখন তুমি চাপ দিবা 10 থেকে 60 সেকেন্ডের মধ্যে যখন চাপ দিবা, তখন আমাদের এই জুগুলার ভেনাস প্রেসারটা বেড়ে যায়। আর নরমাল এই জুগুলার ভেইন ডিস্টেনশন বা মানে জুগুলার ভেইন ডিস্টেনশন, এটা আমরা দেখি এই যে এটার কথা বলতেছি, এই প্রমিনেন্ট জুগুলার ভেইন, এটা যে আমরা দেখতে পাই কিভাবে, 30 to 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলে পেশেন্টের এই জুগুলার ভেইন দেখা যায় ইজিলি। যাদের রাইট সাইডেড হার্ট ফেলিওর থাকে তাদের এটা 30 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইজিলি বোঝা যায়। জুগুলার ভেইন ডিস্টেনশন চেকড অ্যাট 30 to 45 ডিগ্রি হেড অ্যান্ড এলিভেশন। আর এই ছিল মোটামুটি ফাইন্ডিংস। এরপর আসলে মেডিকেল ম্যানেজমেন্ট, আনলিমিটেড টাইম কোশ্চেন আসে মেডিকেল ম্যানেজমেন্ট। ডিজক্সিনের এমন কিছু নাই যেটা না পড়তে হবে না, সব ডিজক্সিন রিলেটেড সব পড়তে হবে। অল্প কয়েকটা ড্রাগ যেগুলো A to Z পড়তে হয়, এর ভিতরে একটা আছে হলো ডিজক্সিন। আচ্ছা, কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলোর থেরাপিউটিক লেভেল জানা প্রয়োজন। এদের এদের থেরাপিউটিক লেভেল কেন জানা প্রয়োজন? এই ড্রাগগুলা যদি কম এই থেরাপিউটিক রেঞ্জের কম থাকে তাহলে কাজ করে না, আর যদি বেশি থাকে তাহলে টক্সিসিটি দেয়। এই জন্য এদের রেঞ্জের জানাটা প্রয়োজন। এর আগেও এই স্লাইডটা অনেকবার দেখানো হয়েছে। ডিজক্সিনের নরমাল রেঞ্জ হলো 0.8 থেকে 2.0 এনজি পার লিটার, এবং এটা যদি 2 পয়েন্টের উপরে যায় তবে টক্সিসিটি, আর 0.8 এর নিচে গেলে বডিতে কোনো কাজ করবে না। ঠিক আছে? আর ডিজক্সিন শুধুমাত্র যে কার্ডিয়াক আউটপুট বাড়ায় তা কিন্তু না, ডিজক্সিনের অনেকগুলা কাজ। হ্যাঁ, ডিজক্সিন এট এ টাইম ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো খুব কাজে দেয়। ডিজক্সিন পজিটিভ আইনোট্রপিক, মানে কার্ডিয়াক মানে হার্ট যে চাপ দেয় না, কন্ট্রাক্ট করে না, এইটা বাড়ায় ডিজক্সিন। হ্যাঁ, কিন্তু হার্ট রেট কমায় দেয়। ডিজক্সিন কন্ট্রাক্টিলিটি বাড়ায় বাট হার্ট রেট কমায়। আমি কি বুঝতে পারছি? মানে সে যে কয়টা চাপ দিবে এটা খুবই পাওয়ারফুল দিবে কিন্তু কম দিবে। পজিটিভ আইনোট্রপিক মিন্স হার্ট যে কন্ট্রাক্টটা করবে এটা খুবই পাওয়ারফুল কন্ট্রাক্ট করবে, কিন্তু হার্টের যে মানে কন্ট্রাকশন এটা কমাবে, মানে হার্ট রেটটা কমাবে। আরেকটা হলো ডিক্রিজ দ্য কার্ডিয়াক কন্ডাক্টিভিটি। এই যে আমাদের যে হার্টের এক জায়গা থেকে আরেক জায়গায় যে সিগন্যাল পাস হয় এটাও কমায় দেয়। ফলে কি হয়, এই যে হার্ট, এই যে ডিজক্সিনের এতগুলা কাজ, একটা কি দেখলাম, কার্ডিয়াক চাপ দেয়, অনেক পাওয়ারফুল চাপ দেয়, হার্ট রেটটা কমায়, এবং হার্টের যে সিগন্যাল গুলো আছে এগুলো একটু স্লো করে দেয়। ফলে এই তিনটার ফলে কি হয় হার্টে, মূলত হার্ট রেট ডিক্রিজ করে, কিন্তু হার্টের যে কন্ট্রাকশন এটা খুবই এফেক্টিভ, এবং হার্টের যে কার্ডিয়াক আউটপুট সেটা খুবই এফেক্টিভ হয়। এই কারণে আমাদের ডিজক্সিনটা দেওয়া হয়, এবং ডিজক্সিন খুবই ভালো একটা প্রোডাক্ট, ভালো একটা ড্রাগ। ইয়েতে দেওয়া হয় না, আহ, ত্বকের অ্যাভেলেবেল, তোমরা ব্যবহার করো না ডিজক্সিন? ভাইয়া আমরা ডিজক্সিন আমরা ইউজ করি। তাহলে কি ব্যবহার করে ডিজক্সিনের জায়গায়? এই নামেই ব্যবহার করি তো, কোনটা? ডিগক্সিন। আসলে সচরাচর ব্যবহার করে না, আমার জব লাইফে মাত্র একবার আমি ইউজ করছি। ও, তোমরা কি ওই যে কি কারণ বলে কি বলে ইয়ে ব্যবহার করো নাকি, ওই যে ওটারে কি বলে,
ফেলিওরের জন্য আমরা বেসিক্সই আমরা এনাফ হয়ে যায় ডিউরেটিক্স। ও আচ্ছা আচ্ছা। আর ডিডিওক্সিনটা মানে বেশি সাইড ইফেক্ট আছে তো যার কারণে পেশেন্টকে বেশি দেওয়া হয়। হ্যাঁ, ডিজেক্সিনে কিন্তু এবং এটাতে কোশ্চেন আসেও অনেক। ডিজেক্সিনে অনেক কোশ্চেন আসে। ডিজেক্সিন তাহলে কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিশেষ করে তোমার সিএইচএফ দেওয়া হলো কার্ডিয়াক আউটপুট বাড়ানোর জন্য। আর আমরা জানি যে হার্ট ফেলিওর মানে কি কার্ডিয়াক আউটপুট কমে যায়, সোজা কথা। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কেন দেওয়া হয়? কারণ হার্ট রেট কমানোর জন্য। পাম্প করে ঠিকই কিন্তু হার্ট রেট কমায়। এই জন্য ডিজক্সিন এই দুইটা জায়গায় খুবই ইম্পর্টেন্ট। আরো কিছু ড্রাগের থেরাপিউটিক লেভেলও জানা দরকার। তারা হলো যে তোমার লিথিয়াম অলরেডি পড়ে আসছে। লিথিয়ামের হলো 0.6 থেকে 1.2। তারপরে আদার ড্রাগস লাইক প্যারাসিটামল, এটা হলো 0 to 20, হ্যাঁ সরি 10 to 20 হবে, হ্যাঁ এটা 0 to 25 লিখে ফেলা হয়েছে। এটা টাইলিনল হবে 10 to 20, অ্যামিনোফিলিন 10 to 20 এবং ফিনেটোইন 10 to 20, এগুলো সবগুলোই জানলে ভালো। ভ্যানকোমাইসিনেরও কিন্তু ইয়ে আছে বুঝছো, ভ্যানকোমাইসিনও কিন্তু এই ভ্যানকোমাইসিন যেটা আমরা হসপিটাল খুব পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু তোমার এদের কিন্তু ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, আই মিন এই যে ড্রাগগুলো আছে না, এদের এরা কিন্তু ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স। ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স মিন্স যে এরা কম, এই রেঞ্জের কম গেলে এরা কি বলে কাজ করবে না, আর বেশি গেলে টক্সিসিটি তৈরি করবে। এই ছিল মোটামুটি ডিওক্সিন এবং ডিওক্সিন রিলেটেড কথাবার্তা। কিন্তু অ্যাডভার্স এফেক্ট আমরা এখনো পড়িনি। চলো আমরা এই অ্যাডভার্স এফেক্ট রিলেটেড একটা বিষয়কে খেয়াল করি। ডিওক্সিন অলরেডি বলে ফেলছি, থেরাপি 0.83 সাইড এফেক্ট এরিটেশন আসছে, ভমিটিং, ডায়রিয়া, এগুলো তো থাকবেই। এটাকে সংক্ষেপে নেভিও বলা যেতে পারে, নেভি। যাই হোক, and nausea means N for nausea, A for এখানে অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, আর ডি ফর তো কি বলে ডায়রিয়া আর কি, মানে ইয়ে কি বলে জিআই সিমটম দেখা যায়। তারপরে ব্র্যাডিকার্ডিয়া হয় এই ড্রাগের ফলে। তারপরে হলো লেথার্জি হয়। আমরা জানি, বুঝতেছি কেন ব্র্যাডিকার্ডিয়া হয়, কারণ এই ড্রাগটা কন্ট্রাক্ট হার্ট রেট কমায় দেয়, এই জন্য ব্র্যাডিকার্ডিয়া। তো পেশেন্ট অনেক লিথার্জিক হয়ে যেতে, হেডেক হতে পারে, ফটোফোবিয়া হতে পারে পেশেন্টের, ডিপ্লোপিয়া, ইয়েলো গ্রিন হ্যালোস অ্যারাউন্ড লাইটস। দেখো আমি দুইটা এনক্লেক্সের দুইটা জিনিস আমি খুবই দেখছি যে তোমার ডিজো কোন ড্রাগ দেওয়ার পরে, আই রিপিট, ড্রাগ দেওয়ার পরে পেশেন্টের যদি টেম্পারেচার রাইজ করে, আই রিপিট, ড্রাগ দেওয়ার পরে পেশেন্টের যদি টেম্পারেচার রাইজ করে, তাহলে ওই ড্রাগটার একটা টক্সিসিটি ইন্ডিকেট করে। এনক্লেক্সে ড্রাগ পেশেন্ট পাইছে, তারপরে পেশেন্টের জ্বর, এটা ড্রাগের টক্সিসিটি, অ্যাডভার্স এফেক্ট, মাথায় রাখবা। এটা তো শর্টকাট ওয়ে আর কি। হ্যাঁ, যে কোনো যে কোনো না, হ্যাঁ যে কোনো, রাইট, যে কোনো বলতে পারো। তুমি ড্রাগ দিবা, ড্রাগের পরে এই টেম্পারেচার রাইজ করবে, জ্বর হয়ে যাবে, এটা ড্রাগের টক্সিসিটি ইন্ডিকেট করে বা সাইড এফেক্ট ইন্ডিকেট করে। যদি এখানে নাই, বাট বলে দিলাম, এটা মানে একটু পরে এক সময় আসবে, এটা তখন বুঝতে পারবে কেন বলছি। আর পেশেন্টের মাথা ব্যথা করবে, এগুলা সবই মেজর কমপ্লিকেশন। হ্যাঁ, ইয়েলো গ্রিন হ্যালোস অ্যারাউন্ড লাইটস, সূর্যের দিকে তাকাইলে তোমার ইয়ে হয়, কি বলে, সরি সূর্যের দিকে না, ওই হ্যাঁ লাইটের দিকে তাকাইলে পেশেন্টের কি বলে এটাকে, মানে আই মিন হলুদ হলুদ দেখে চোখে। বাংলা আমি পেশেন্টদের মুখে শুনছি রিনু জিনু নাকি দেখে। এরপরে হ্যাঁ রং দেখেনি। হ্যাঁ রংধনু টাইপের, রাইট।
আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে নাই, বাট এটা লিখে রাখতে পারো, সেটা হলো হাইপোক্যালেমিয়া হয়। এটা লিখে রাখো, এটাও আমি একটা কোশ্চেন পাইছিলাম, হাইপোক্যালেমিয়া। এবার ছিল হাইপোক্যালেমিয়া। ডিজক্সিন দেওয়ার ফলে পেশেন্টের হাইপোক্যালেমিয়া কেন হয়? সাধারণত এই যে ডিজক্সিন এবং যে পটাশিয়াম আমাদের যে হার্টের যে রিসিপ্টর সাইট, আই মিন আমাদের পটাশিয়াম থাকার কথা কোথায়? হার্টে নাকি মানে কোথায়? আমরা বলছিলাম কি সোডিয়াম ইকুয়াল ব্রেন, পটাশিয়াম ইকুয়াল হার্ট। পটাশিয়ামের ভাইটাল একটা ফাংশন হলো হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি। আর আমাদের মানে পটাশিয়াম, হার্টে যে পটাশিয়ামের যে রিসিপ্টর, আই মিন হার্টের যে সেলগুলো আছে, এই হার্টের সেলগুলা পটাশিয়ামের যে মানে হার্টের সেলগুলার যে রিসিপ্টর, যেগুলো পটাশিয়ামকে রিসিভ করে হার্টের পাম্পিং অ্যাক্টিভিটিতে কাজে লাগায়, ডিজক্সিনও ওই একই জায়গায় যায় কাজ করে, বুঝছো? আর রক্তে যদি এই ডিজক্সিনের মাত্রা ঠিক থাকে, তাহলে তোমার রক্তে ওই যে ওই রক্তে যদি ডিজক্সিনের পরিমাণ ঠিক থাকে, তখন পটাশিয়ামও ওই রিসিপ্টরের সাথে প্রপারলি বাইন্ড করে কাজ করতে পারে। আর যদি রক্তে কোনো কারণে আমাদের এই ডিজক্সিনের পরিমাণ যদি বেড়ে যায়, তখন ওই পটাশিয়ামও ওই কি বলে এই হার্টের যে রিসিপ্টর, এই রিসিপ্টরগুলোর সাথে প্রপারলি বাইন্ড করতে পারে না, যার ফলে তোমার হাইপোক্যালেমিয়া হয়। আর হাইপোক্যালেমিয়ার ফলে কি হবে আমাদের, আমরা জানি সেটা, হাইপোক্যালেমিয়া আমাদের ডেড করে, পেশেন্ট ডেড। আর এই জন্যই ডাইজক্সিন মূলত তোমার হাইপোক্যালেমিয়া বা ডিজক্সিন টক্সিসিটি কারণে হাইপোক্যালেমিয়া হতে পারে। ইম্পর্টেন্ট, খুবই ভালো একটা প্রশ্ন ছিল যখন আমরা পড়েছিলাম। আর লেসিক্স দিলে তো এখানে কমবে পটাশিয়াম। হ্যাঁ, পটাশিয়াম ডিপ্লিটিং, রাইট। এই জন্য পটাশিয়াম ডিপ্লিটিং ডায়োটিক্স ব্যবহার করা হয়। তো চলো, এখানে একটা ট্রায়াজ আছে যেটাকে কার্ডিয়াক কনজেস্টিভ ফেলিওর ট্রায়োলজি বলা হয়। সেই জিনিসটা দেখি। এই রাইট সাইডেড হার্ট ফেলিওর, এই যে এই একই ডিজক্সিন সাইড এফেক্টকে সংক্ষেপে নেভিও বলা যেতে পারে, NAVOI। N ফর নাউসিয়া, A ফর অ্যাবডোমিনাল পেইন, B ফর ভমিটিং, A ফর গ্রিন হ্যালোস। আচ্ছা দেখো, এই যে এতগুলো আমরা সাইন সিম্পটম পড়লাম, কোনটার কারণে পেশেন্ট মারা যেতে পারে বলো তো? মানে তোমাদের কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় এই সাইড এফেক্ট গুলোর ভিতরে? ইয়েলো গ্রিন হ্যালোস অ্যারাউন্ড দ্য লাইট, তারপরে হেডেক, ব্র্যাডিকার্ডিয়া, এগুলো হলো ভাইটাল। আরেকটা হলো হাইপোক্যালেমিয়া। এইগুলোর কারণে পেশেন্ট মারা যেতে পারে। সব সাইড এফেক্ট কিন্তু আমাদের প্রয়োজন নাই, যেগুলো পেশেন্ট মে লিড টু ডাই, সেগুলো ইম্পর্টেন্ট। আর এই ডিজক্সিনের জন্য তিনটা ড্রাগকে একত্রে কার্ডিয়াক ট্রায়ো বা কনজেস্টিভ হার্ট ফেলিওর ট্রায়ো বলা হয়। ঠিক আছে, এটা একটা হলো এই হার্ট ফেলিওরের ক্ষেত্রে, একটা হলো দেওয়া হয় ডিজক্সিন, আরেকটা হলো পটাশিয়াম, আরেকটা হলো ল্যাসিক্স। কেন পটাশিয়াম দেওয়া হয় দিয়ে? কে পারবা এখানে? ল্যাসিক্সও দেওয়া হয় ভাইয়া, হ্যাঁ বলো। দুইটাই পটাশিয়াম ডিপ্লিটিং ড্রাগ। আচ্ছা, এর জন্য ফারহানা বলতেছে, যেটা বলতেছে এটার সাথে পাইসানুর কি মতামত? পাইসানু কেন এখানে তোমার এই পটাশিয়াম, ল্যাসিক্স, এই ড্রাগগুলা কেন দেওয়া হয়? ডিজক্সিন তো না হলে বুঝলাম যে ঠিক আছে, পাম্প করতেছে হার্ট ফেলিওরের কারণে, এটা প্রপারলি হচ্ছে না, এই জন্য পাওয়ারফুল পাম্পিং অ্যাক্টিভিটির জন্য ডিজক্সিন দেয়। পটাশিয়াম, ল্যাসিক্স কেন দেয় পাইসানু? ফারহানা তো কিছু কারণ বললো, বাট এটার সাথে তুমি কতটুকু এগ্রি করো, অথবা বা তোমার দৃষ্টিতে এই ইয়াগুলো একটু বলো। পটাশিয়াম কমে যাবে, লেসিক্স
হ্যাঁ লেসিক্স তো দেওয়া আছে, যেহেতু রাইট সাইড হার্ট ফেল বডিতে ইডিমা হবে এখন। পানি কমার জন্য লেসিক দেওয়া হয়। হুম আর পটাশিয়াম হাইপোক্যালেমিয়া হয়ে গেছে পটাশিয়াম। ভাইয়া ল্যাসিক্স হচ্ছে ওয়াটার কমানোর সাথে সাথে পটাশিয়ামটাও কমায় ফেলে, এর জন্য সাপ্লিমেন্ট হিসেবে পটাশিয়াম দিতে হয়। জি ইয়ে কি বলে সাদিয়া, বিষয়টা হলো যে ল্যাসিক্স তো আমরা দেই ইয়ে কমানোর জন্য, কিন্তু এই ডিজক্সিন দিলেই যে টক্সিসিটি হয়ে যাবে তো বিষয় তো এরকম না। যখন টক্সিসিটি হয় তখন তো পটাশিয়াম হাইপোক্যালেমিয়া হতে পারে, তাই না? যখন হাইপোক্যালেমিয়া হয় না তখন কিন্তু আমরা পটাশিয়াম দেই না। কিন্তু কথা হলো জি ল্যাসিক্স ভাই দিলে, বুঝছি ভাই, যে লেসিক দিলে কমে যায়। ল্যাসিক্স দিলে একটা 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 ফ্যাক্টর কাজ করে, আর এর ভিতরে ডিজক্সিন তো আছে। ডিজক্সিন কখন টক্সিসিটি তৈরি করে? যখন ডিজক্সিনের মাত্রাটা বেড়ে যায় তখনই ডিজক্সিন টক্সিসিটি তৈরি করে। আর ল্যাসিক্স তো অলরেডি পটাশিয়াম কমাই, মানে দুইটা ফ্যাক্টর একত্রিত, সম্ভাব্য ফ্যাক্টর একত্রিত হয়ে ফাইনালি আমাদের পটাশিয়াম কমায় ফেলতে পারে। এই জন্য আমরা এই কি বলে রাইট সাইড হার্ট ফেলিওরে কার্ডিয়াক ট্রায়ো ড্রাগ ব্যবহার করি, ডিজক্সিন, পটাশিয়াম এবং ল্যাসিক্স। এরপর আসি হলো ফটোফোবিয়া, ডিপ্লোপিয়া, এগুলো সবই তোমার পেশেন্টের কন্ডিশন খারাপের দিকে যাইলে এই জিনিসগুলো দেখা যায়। হ্যাঁ, আর তাইলে কি আমরা যেহেতু ডিজক্সিন দেওয়ার সময় পেশেন্টের হার্ট রেট ড্রপ করে, তাহলে আমরা কি করব? পেশেন্টের এই কি বলে বিপি সরি হার্ট রেট চেক করতে হবে কি হবে না ডিজক্সিন দেওয়ার আগে? করতে হবে। অবশ্যই পেশেন্টের হার্ট রেট চেক করতে হবে, বিশেষ করে এপিক্যাল পালস। নার্সিং ইমপ্লিকেশনস এ দেখো, চেক অ্যাপিক্যাল পালস ফর 1 ফুল মিনিট। অ্যাপিক্যাল পালস হলো হার্টের বেজ, রিলেট করার চেষ্টা করি। এই যে এই জায়গাটা হলো হার্টের অ্যাপেক্স, এই জায়গায় ফুল 1 মিনিট হার্টের চেক করতে হবে, এপিক্যাল পালস ফর 1 মিনিট। এটা কখনো কিন্তু 30 সেকেন্ড দিয়ে এটা 2 দিয়ে গুণ এভাবে করা যাবে না। এপিক্যাল পালস চেক করতে হয় ফুল 1 মিনিট দেওয়ার আগে। হোল্ড ইফ হার্ট রেট লেস দেন 60 in adult or over 100 in infant। যদি ওভার 100 থাকে তখন এটা 100 over 100 দেয়া যাবে না। মনিটর পটাশিয়াম লেভেল as ordered, hold digoxin if potassium less than 3.5। administer antidote for digoxin as ordered like digiband বা digoxin immune fab। এটা লিখে রাখতে পারো যদি কারো না থাকে। এটা হলো ডিজক্সিনের অ্যান্টিডোট। আচ্ছা, আমি আরেকটা জায়গায় এরকম বইয়ে পাইছিলাম। লেখা আছে। হ্যাঁ, ডিজক্সিন ইমিউন ফ্যাব। একটা জিনিস দেখছিলাম যে মানে পেশেন্টের রাইট সাইডেড হার্ট ফেলিওর, পেশেন্টের পটাশিয়াম কম, এবং এইভাবে কোশ্চেনটা ঘুরায় আসতে পারে যে পেশেন্টের পটাশিয়াম ডিক্রিজড, এটা কিন্তু ডিজক্সিন টক্সিসিটি ইন্ডিকেট করে। পেশেন্টের পটাশিয়াম যদি ডিক্রিজড থাকে, আই মিন হাইপোক্যালেমিয়া থাকে, এটাও কিন্তু ডিজক্সিন টক্সিসিটি ইন্ডিকেট করতে পারে। হ্যাঁ, একই জিনিস তোমাকে ঘুরায় দিবে কোশ্চেনে। Hypokalemia indicates digoxin toxicity in the right-sided heart failure. Remember, কোশ্চেনে পাওয়া গেছে। এরপরে ডায়োটিক্স তো বললামই, ল্যাসিক্স, এবং ল্যাসিক্স দিলেও তো পটাশিয়াম কম আমরা জানি। তারপর পটাশিয়াম সাপ্লিমেন্টস ইফ মেডিকেশনস আনসাকসেসফুল, এত মেডিসিন দিয়েও যদি কোনো কাজ না হয়, ফাইনালি আইএবিপি বা ইন্ট্রা-অ্যাওর্টিক বেলুন পাম্প। হোয়াট ইজ ইন্ট্রা-অ্যাওর্টিক বেলুন পাম্প? A polyethylene balloon inserted via the femoral artery into descending thoracic aorta distal to left subclavian artery। বুঝি নাই? বললাম এটা 1 মিনিট আছে।
চলো আমরা একটু তাহলে 10 মিনিট একটা ব্রেক নিয়ে আবারও ফিরে আসি।